যাই হোক, পড়াশোনাটা, আর তখন পড়াশোনার কি বলবো, পড়াশোনার ঠিক মতো পরিস্থিতিও ছিল না আমাদের, যা অবস্থা হয়েছিল। কমার্শিয়াল ছবির কাজ এসেছিল, তার মধ্যে একটা হচ্ছে আমরা আজকে এসেছি দেবরাজ রায়ের কাছে। ওনার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, মানে আজকে এত চ্যানেলে চ্যানেলে নিউজ রিডিং, উনি তার পথপ্রদর্শক। রেডিওতে যেমন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন, টিভিতে কলকাতা দূরদর্শনের 98 অবধি যখন সেভাবে কোনো বেসরকারি চ্যানেল আসেনি, তখন উনি দূরদর্শন কাঁপিয়েছেন। শুধু ওনার একটাই গুণ নয়, উনি বহুমুখী প্রতিভার অধিকারী। উনি টিভিতে প্রচুর সিরিয়াল, নাটক সবের সঙ্গে যুক্ত ছিলেন। তো ওনার কাছ থেকে আজকে ওনার জীবনের সমগ্র এটা আমরা জেনে নেব। আপনার ছোটবেলা থেকে আপনি আরম্ভ করুন। আপনার কি ছোটবেলায় কোনো ইচ্ছে ছিল আপনি বড় হয়ে দূরদর্শনে নিউজ রিডার হবেন বা সংবাদ পাঠক হবেন, এরকম কোনো ইচ্ছে ছিল? ছোটবেলা মানে আমি যেখানে জন্মেছি বা যেখানে বড় হয়েছি, ভবানীপুরে, ওটা হচ্ছে চক্রবেড়িয়া রোড। আচ্ছা। থিয়েটার সেন্টার নাম বাড়িটা। তার একতলা একটা নাট্যমঞ্চ ছিল। আচ্ছা। সেটা আমার বাবা চালাতেন। আমার বাবা নাট্য ব্যক্তিত্ব তরুণ রায়, আর একটা দল ছিল থিয়েটার সেন্টার। আচ্ছা। সেইখানে নিয়মিত নাটক প্রযোজনা হতো এবং খুব ছোটবেলা থেকেই দেখেছি যে নাটক নিয়ে চর্চা হচ্ছে, মহড়া হচ্ছে, নাটকের প্রযোজনা নামছে। এবং তখন ওই রকম ছোট্ট একটা হল, মানে 100 আসনযুক্ত একটা ছোট অডিটোরিয়ামে প্রতি বৃহস্পতি, শনি, রবি নাটক হতো নিয়মিতভাবে, রেগুলারলি। তো সেগুলো কি টিকিট কেটে লোক দেখতে আসতো? হ্যাঁ, টিকিট কেটে লোকে দেখতে আসতো এবং টিকিট পেতেও না অনেক সময়, যেহেতু জায়গা খুব ছোট ছিল, 100টা সিট। তখন বন্ধ করে দিতে হতো এরকম। যাই হোক, লোকে অ্যাডভান্স টিকিট কিনে রাখতো বা আমরা বলে দিতাম যে টিকিট অ্যাভেলেবল আছে। যাই হোক, সেভাবে তো নানান রকমভাবে হয়েছে। তার সঙ্গে আবার এমনভাবে শুরু করা হয়েছিল যাতে পর্যাপ্ত সংখ্যক দর্শকও থাকেন। প্রথম দিকে যখন অতটা প্রচার ছিল না, তখন নাট্য উৎসব করা হতো বড় থিয়েটার ভাড়া নিয়ে। নিউ এম্পায়ার সিনেমাটা তখন থিয়েটারের জন্য ভাড়া দেওয়া হতো, রক্সি, এই সমস্ত জায়গাগুলো। কারণ পেশাদার নাট্যমঞ্চ যেগুলো ছিল, বিশ্বরূপা, স্টার, মিনারা, এগুলো তো ক্যাজুয়াল ভাড়া দিত না ওভাবে নাটক করার জন্য, সেগুলো পাওয়া যেত না। সেজন্য যাই হোক, তখন সবই শুরু হয়েছে। তখনও ভবানীপুর অঞ্চলে নাট্যমঞ্চ হয়নি। ওটাকে আমরা প্রথম শুরু করেছিলাম ভবানীপুরে। আমাদের পর মুক্ত অঙ্গন রঙ্গালয় না শুরু হয় কয়েক বছর পর। তারপর তো আরো 2-4টে থিয়েটার হয়েছে আরো। যাই হোক, যখন থেকে হতো তখন থেকেই আমার একটা ইচ্ছে বা স্বপ্ন ছিল যে থিয়েটার কিরকম ভাবে হয় বা বাবা কিভাবে শেখাচ্ছেন, যারা শিখে করছে তারা কিরকম ভাবে করছে। খুব ছোটবেলা থেকেই আমি ওগুলো দেখতাম। শুধু না, আমি তুলে আবার অনেককে আনন্দ দেওয়ার জন্য বাবা হয়তো ডাক্তার একবার এই জায়গাটা পর করে দেখাতো, অনেক বাবুর এই জায়গাটা কিরকম সুন্দর, যেগুলো আমার মনে খুব বাচ্চা। যাই হোক, সে গেছে সময়। তারপর বেশি দিন কাটতে হয়নি,
আমার স্কুল জীবন শেষ হওয়ার আগেই বাবার খুব ইচ্ছে ছিল না যে স্কুলের পড়াশোনার মধ্যে আমাকে নাটকে নামানো। তো সেই সময় দেখেছি ছোট ছোট ছেলে মেয়ে একজন দুজন অভিনয় করেছে, কিন্তু বাবা আমাকে করাননি, চাইলেন যে আমি অভিনয় পরে করি। আচ্ছা, এটা তো বাবার মত হলো, মা কি বলতেন? মা কি চাইতেন যে বাবা এটা আপনি করুন না, একদম ইচ্ছে ছিল? মা তেমন ইচ্ছে বলে কিছু ছিল না, মা বাবার কথা মতোই রাজি থাকতে হবে, বিশেষ নতুন আলাদা করে মত পোষণ করতে হবে। যাই হোক, আমারও মনে হতো যে পড়াশোনাটা হয়তো নেগলেক্টেড হবে বা খুব বেশি ইয়ে হলো, আলটিমেটলি হলো সেটা অনেক পরেকার কথা। যাই হোক, তা যখন প্রথম নাটকে রিহার্সালে একটা চান্স পেলাম, তখন 1968 সাল, কিছু করতে সাপ বই একটা নাটক হচ্ছে। প্রথম একটা সূত্রধারের মতো চরিত্র ছিল স্টেশন মাস্টারের, যে দর্শকের সঙ্গে জায়গাটা এবং ঘটনাটার পরিচয় করিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। সেই একটা ছোট্ট চরিত্র, একটা সিনারি, যাকে যেরকম ভাবে করাতে চাইছেন বা করতে বলছেন বাবা, সেরকম একটা হচ্ছে না ঠিক, মানে যেটা দেখিয়ে দিচ্ছিল। তা আমি একবার তখন নিজে থেকেই উঠে বললাম রিহার্সালের মধ্যে যে আমি একটু চেষ্টা করে দেখবো এই জিনিসটা হয় কিনা। তখন বাবা বললেন হ্যাঁ ঠিক আছে দেখি। উঠলাম স্টেজে, আমাদের তো নিচেই স্টেজ ছিল, স্টেজে আমার জল কেটেছে, স্টেজের মানে খেলা করে স্টেজে উঠে আমি ওই ডায়লগগুলো বলছি। মানে স্টেজ ভীতি, যে স্টেজ পারফরমেন্সের জড়তা, সেটা কোনোদিনই ছিল না, যেহেতু একদম বাচ্চা থেকে স্টেজ দেখে আসছে জ্ঞান হওয়া জন্ম হওয়া, তাই সেটা খুব সহজেই করতে পারলাম। এবং তখন আমার সেই চরিত্রটা পড়ার বয়স হয়নি, স্টেশন মাস্টারের চরিত্র, আর আমি তখন 68, আমার তখন কত করে ক্লাস 8-9 তখন, ফলে চেহারা ম্যাচুরিটিও আসেনি, তার জন্য একটু ভারী কি সাজ করতে হয়েছিল, মানে মেকআপ দিয়ে বয়স বেশি দেখাতে হয়েছিল, একটু বেশি লোকে কম দেখায়, সেইভাবে শুরু করেছিলাম। কিন্তু তারপর বেশি দিন যায়নি, সেটা 1968 সালের কথা। 1970 সালে জুনিয়র স্টেটসম্যানে একটা খবর বেরোলো যে সত্যজিৎ রায় নতুন ছেলে মেয়ে করছেন তার ছবির জন্য। আমার খুব ইচ্ছে করলো, হঠাৎ ভাবলাম যে তাহলে যাই, কি করি। তো বাবাকে বললাম, তুমি তুমি কথা বলো। মানে প্রথমেই পারমিশন, কোনো রকম বাধা না, না যখন চাই যে তুমি দেখো দেখা কারো গিয়ে দেখা ঠিকই আছে। তখন আমি ফোন করলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন, বললেন ও আচ্ছা 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 তুমি আচ্ছা আমার কাছে তখন ব্ল্যাক টেম্পল রেডিও থাকতো সত্যি মানে, ওইখানে এসো, আমি তোমার সঙ্গে দেখা করতো। প্রতিদ্বন্দ্বী ছবি করছেন, আমি গেলাম, তুমি আমার দেখলেন, দাঁড়াতে বললেন, হাইট দেখলেন, সব দেখলেন। তারপর বললেন যে তুমি বয়স বলছো, তার থেকে তো তোমার বয়স লাগছে না, একটু বেশি মনে হচ্ছে। আর কি বলবো, আমি তখন মুচকি হাসলাম। তা বললেন যে তুমি যা বলছো যাই হোক, তোমার চেহারা অনুযায়ী আমার জন্ম 1954 সালে, 55 ধরা যেতে পারে, তার 70 মানে কত হিসাব করে দেখুন। তোমাকে মানাতে পারে, একটা চরিত্র আছে, হিরোটিরও নয়, তবে মনে দাগ কাটানো তার চরিত্র আছে, করবে। আমি তো করতে পেরেছি, আমি আপনার কাছে হিরোটিরও করার জন্য আজকে বলি, তা উনি বললেন যে ঠিক আছে আমি একটু বাড়ি চেঞ্জ করছি, শিফট করছি,
আমি বিশপের ফ্লাইটে চলে যাব, তা ওইখানে অমুক দিন তুমি এসো, আমি তোমার স্ক্রিপ্টটা রেডি রাখবো, তোমার একটা স্ক্রিন টেস্ট নেব। স্ক্রিন টেস্ট কীরকম না না তুমি ভয় পেও না, তুমি সিলেক্টেড, কিন্তু তোমার প্রিয় ভাই সিনেমা কোন অ্যাঙ্গেলে কীরকম লাগে না লাগে দেখবার জন্য আমার টেস্ট এটা। ঠিক আছে, আমাকে দুটো সিন লিখে দিলেন, নিজেই লিখছিলেন, নিজে মুখস্থ করে লিখছিলেন, নিজে লিখে দিয়ে দিলেন, এইটা মুখস্থ করে বলে সময় বললেন ইন্দ্রপুরী স্টুডিও অমুক সময় লিখতে। আমি ভালো, আমি তো খুব পড়ে টড়ে সমস্যাটা মুখস্থ করে খুব ভালো করে গেলাম, ইয়ে হবে কি হয় সিনটা এডাক্ট করালেন উনি ক্যামেরার সামনে, এবং ইন্দ্রপুরীতে তখন একটা ইয়ে নয়, সেট নয় ঠিক, মানে ওই ইয়ে অ্যাক্টারদের যেখানে ইন্টারভিউ নেয় ওরকম, তাতে ধৃতিমান ছিল, সবাই ছিল যারা যারা সিলেক্টেড হয়েছিল এই ছবিতে। তা আমার সঙ্গে ধৃতিমানের যে সুইচ ছিল সেটা আমি করালেন, নাচ করালেন করে সব বলে ঠিক আছে। যথারীতি পরে উনি ফোন করলেন এবং যথারীতি আমাকে ওই চরিত্রে টুনু চরিত্রটার নাম ছিল যে নকশাল ছেলে, সে তার দাদার সঙ্গে তার সিন, দুটি সিন আমার দাদা ছিল ধৃতিমান, দুটো সিন হল, দুটো সিন রেকর্ডিং করে তুমি তার আগে একটু দেখো, তুমি অভ্যস্ত হয়ে যাও কিরকমভাবে কি শুটিং হচ্ছে না শুটিংয়ে করে চলে এসো, আমি থাকবো এখানে, তো একদিন দেখো তাহলে তোমার আলোচনা কেটে যাবে। তো যাই হোক আমি গেলাম দুদিন। তো আগে বাবার নাটক অবজার্ভ করতেন, এবার সিনেমা অবজার্ভ করতে লাগলেন। আচ্ছা, পরে আমি খুব বুঝতে পারলাম যে ঘটনাটা কি এরকম। তা বললাম তুমি অমুক দিন তোমার শুটিং, তোমার একটু মেকআপে ঝামেলা আছে, তুমি টাইম নেবে লাগবে, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি পাঠায় 9টা 10-এর মধ্যে আমি পৌঁছে গেছি। তা তখন দেখি উনি বাইরে দাঁড়িয়ে গেছে, তোমার এসে গেছে, ঠিক আছে ভালো 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 টাইম যাও, মেকআপ রুমে অনন্ত আছে, বলা আছে, সব কিছু করে দেবে তোমার। তো ওনার মেকআপ আর্টিস্টের নাম কি অনন্ত ছিল? অনন্ত দাস। অনন্ত দাস। তো বরাবর কি সত্যজিৎ রায় বেশিরভাগ সিনেমায় অনন্ত দাসের মেকআপ করতেন? তখন 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 প্রায় সব ছবিতেই অনন্ত দাসই করতেন, যতদিন বেঁচে ছিলেন। অনন্ত দাস আগে মারা গেছে বলে, তারপর সত্যজিৎ রায়। অনন্ত দা বললাম যে এরকম কিছু না, মেকআপ কিছু না, বললো মেকআপ টেকআপ তো উনি পছন্দ করেন না, শুধু একটা পায়ে একটা বড় পাকা ঘা, তা ব্যান্ডেজ করা আছে, গুলি লেগেছে, সেইটাই মেকআপ করে তৈরি করতে হবে, সেইটার জন্য তোমার সময় লাগবে বলেছে। সেটা পায়ে তুলো দিয়ে করলেন, যেটা মনে হচ্ছে যেন পুঁজ বেরোচ্ছে ভেতর থেকে, রক্ত মানে এরকম খুললে অনেকক্ষণ ধরে তৈরি হলো। তারপর সেই পাটা নিয়ে একটু একটু খোঁড়াতে হচ্ছে, ওই প্রায় মানে যেহেতু পাটা একটা মারা ছিল। আমি ঠিক ঢোকার মুখে মানিবাবু আমার বললেন যে তোমার ডায়ালগ যেটা দিয়েছিলাম ওটা একটু পাল্টেছি, তখন অসুবিধা হবে না, একই রকমই আছে, একটু বলতে পারে অন্যরকম, একটু দেখে না এইটা হবে শুটিংয়ে। আমি তো আকাশ থেকে বললাম, আমার তো নাটক করা হবে, মুখস্থ করে গিয়েছি, সমস্ত পুরোনোগুলো একদম মনে আছে, সাথে একটা নতুন পাতাকে আবার জানলো। এমন ভাবে মেলানো মেশানো জিনিসটা আগের মতো অনেকটা আগের মতো অনেকটা নয়, কিছুটা দুটো মিলিয়ে আমার একটা জিনিস দাঁড়ালো, দুটোর মাঝামাঝি হলো আর কি, ঠিক
পুরোপুরি বলতে পারলাম না। তা উনি তো ওকে বলতেন, শর্ট পছন্দ হলে শর্ট ওকে বলে চুপ করে পরের শর্টের করছে। তখন আমি বললাম যে আমার নতুন আজকে যে ডায়লগুলো দিয়েছে তার মধ্যে একটু ভুল হয়ে গেছে, আগেগুলো এসে গেছে, আরেকবার যদি তোমার মনে হচ্ছে চেক করা দরকার, আমার তো মনে হয় ঠিকই তো আছে, ঠিকই আছে। হ্যাঁ আমি বলবো তাই, তাহলে তাই ঠিক আছে। মানে উনি ওনাকে পরে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম কী ব্যাপার। তো উনি বলেছেন যে আমি তো জানি তুমি নাটক করো, তো নাটকের করার অভ্যেস হচ্ছে যে ডায়লগ আগে পেলে খুব তৈরি হয়ে আসে, মুখস্থ বলা, সেইটা আমার ছবিতে আমি পছন্দ করি না, আমি ওটা ভেঙে দিতে চাইলাম। তো এই জন্যে দুটো মিলিয়ে মিশিয়ে এমন একটা জিনিস বেরোলো যেটা খুব ন্যাচারাল লাগলো। এইটা আমি ওনার করানোর পরে বুঝলো। তো যাই হোক, এইভাবে কাজ এগোতে জানানো চললো, ছবি হলো। যখন ছবি শুটিং শেষ হয়ে রিলিজের মুখে যখন বেরোলো কাগজে বিজ্ঞাপন, তখন অনেক দিক থেকেই ডাক আসতে লাগলো, অনেকের সঙ্গে পরিচয়, তারা যোগাযোগ করতে লাগলেন যে আমি ওর ছবি করছি, পারছি। তারা নিজেরাই যোগাযোগ করতে লাগলেন, মানে প্রতিদ্বন্দ্বিতা ওই চরিত্রটা আপনার হিট হয়েছিল। হ্যাঁ, হিট হয়েছিল, এবং সেটা থেকে এক এক করে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে লাগলেন। এরপরে কি ছবি করলেন প্রতিদ্বন্দ্বীর পরে? মৃণাল সেন। মৃণাল সেনের কি করলেন? মৃণাল সেনের কলকাতায়।